কমন প্রবলেমটা কি, কমন অবস্টাকলটা কি, যে যদি আমি একটা গণতান্ত্রিক ধারায় দেশটাকে নিতে না পারি, যদি আমি একটা ভোটের অধিকার আমার না থাকে, যদি এই শাসক গোষ্ঠীর কোনো জবাবদিহিতা না থাকে, যদি আমি মত প্রকাশের স্বাধীনতা বলতে শুধু সমর্থন করার স্বাধীনতা নয়, দ্বিমত প্রকাশের স্বাধীনতাও যদি আমি না পাই, তাহলে যারা ক্ষমতা আছে তাদেরকে যাচাই করবো কিভাবে? ফলে এখান থেকে এই প্রশ্নটা এসেছিল। তারপরে এসেছিল যে যারা রাষ্ট্র পরিচালনায় আছেন তারা জনগণের ট্যাক্সের টাকা কিভাবে খরচ করছেন, তার কোনো অ্যাকাউন্টেবিলিটি কি থাকবে? ব্যাংক থেকে টাকা হাওয়া যাবে, তার কোনো ট্রান্সপারেন্সি থাকবে না। এটা তো আমার কষ্টের টাকা। তো ফলে এই কষ্টের টাকা যারা লুটপাট করবে তাদেরকে কি আইনের আওতায় আনা যাবে না? এগুলো অনেকগুলো বিষয় আমাদের মধ্যে একটা কমন মানে ইউনিটি তৈরি করেছিল। কিন্তু তারপরে কমন জায়গা থেকে আমি ভবিষ্যতে ফার্দার মার্চটা কিভাবে করব। যেমন ধরুন শ্রীলঙ্কাও জনগণের বিক্ষোভের মুখে শাসক পালিয়ে গেল, তারপরে শ্রীলঙ্কার সরকার কিভাবে দেশটাকে দেউলিয়ার জায়গা থেকে আবার ঘুরে দাঁড় করালো। শ্রীলঙ্কা আমাদের কাছে একটা শিক্ষা আছে। আমাদের এখানে জনগণের বিক্ষোভের মুখে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় গণ অভ্যুত্থান যেটা বলি মাস পার্টিসিপেশনের দিক থেকে, শুধু আওয়ামী লীগের পদত্যাগ নয়, শেখ হাসিনার দেশত্যাগ শুধু নয়, পার্লামেন্টে প্রায় 288টার মতন মেম্বার ছিল, তাদের কাউকে খুঁজে পাওয়া গেল না। বাইতুল মোকাররমের খতিবকে খুঁজে পাওয়া গেল না। তারপরে আমরা মানে কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও আমরা পাওয়া যাচ্ছে না। তবে এত বড় একটা মানে পলায়ন পর মানসিকতা তৈরি হলো কেন তাদের মধ্যে? হলো এই কারণে তারা জনগণের বিপক্ষে এমনভাবে দাঁড়িয়েছিলেন এবং জনগণ তার ক্ষোভের বহিঃপ্রকাশ যে নানা স্থাপনার উপর আক্রমণ করে ঘটিয়েছিল, যেটার কারণে আমরা দেখলাম পরবর্তীতে একটু একটা শৃঙ্খলারও ব্যাঘাত ঘটেছিল। এগুলো যেমন দেখেছি, পাশাপাশি আবার দেখেছি এরপরে কিভাবে জনগণের ঐক্যটা ফাটল ধরতে শুরু করলো, কিভাবে একটা সাম্প্রদায়িক মননের বিস্তার ঘটানোর চেষ্টা করা হলো। এটা মানুষকে আবার আতঙ্কিত করে তুললো। এটা তো আমাদের চাওয়া ছিল না। আমাদের কি এটা চাওয়া ছিল আচ্ছা সংবিধানকে কবরস্থ করার ম্যান্ডেট কি আমাদের ছিল? অথবা জনগণের সম্পদকে পকেটস্থ করা? কেউ কবরস্থ করতে চাইছেন, কেউ চাঁদাবাজির মাধ্যমে পকেটস্থ করতে চাইছেন, কেউ গোটা ক্ষমতাটাকে উদরস্থ করতে চাইছেন। জনগণ বলে আরে কি, একে তো আবার দিকে লুটপাটের কাজ শুরু হয়ে গেল। এটা গেল একটা দিক। ফলে মানুষের কিন্তু চিন্তার একটা ধাক্কা লাগলো এখানে। আবার অন্যদিকে দেখুন যে মানুষকে মানুষ সময় দিতে চায়, মানুষ কিন্তু সময় দিচ্ছে। জিনিসপত্রের দাম এত। আচ্ছা ধরুন তো রংপুর এবং গাইবান্ধায় যে ফুলকপি 2 টাকায় বিক্রি হয়, ঢাকায় সেটা 30 টাকায় বিক্রি হবে কেন? মানে এটার জন্য কে দায়ী? এইটুকু দেখার আমাদের দায়িত্বশীলতা কি থাকবে না? অথবা ধরুন যে চিনি পাওয়া যাচ্ছিল না, হঠাৎ করে পাওয়া যায়, যে তেল পাওয়া যাচ্ছিল না আবার পাওয়া যায়, সরকারের কাছ থেকে দাম বাড়িয়ে নিলেন 8 টাকা, কিন্তু বাজারে বর্ধিত 28 টাকা দাম লিটারে বিক্রি করা হচ্ছে। এগুলো কি কেউ বলবে না কথা? আমরা শুধু হিসেব করে দেখলাম যে 1 মাসে 1.5 লক্ষ টন যদি তেল 28 টাকা বেশি দামে বিক্রি হয়, তাহলে 532 কোটি টাকা জনগণের পকেট থেকে চলে যায়। এগুলো কি দেখার কেউ থাকবে না? আমি অনেক বড় বড় কথা আমি বলছি যে সংবিধান সংশোধন করব না পুনর্লিখন করবো, এটা পরের প্রশ্ন। কিন্তু মানুষ বলে বাবা তোমরা সংস্কারটা পরে করো, আগে আমার সংসারটা একটু স্বস্তিতে চালাইতে দাও। জানুয়ারি মাস আউটসোর্সিং এর সঙ্গে যুক্ত বাংলাদেশের 66টা প্রতিষ্ঠানের 6 লক্ষ কর্মচারী। জানুয়ারি মাস আসলে তাদের আতঙ্ক, চাকরিটা থাকবে তো? এখন যে যুবক কাজের জন্য পথে নেমেছে, সেই যুবকদের কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, তার কাছে সংস্কারই বা কি, আর তার কাছে গণতন্ত্রই বা কি? তার কাছে তো জীবনযাপনটাই একটা গ্লানিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আচ্ছা শেয়ার বাজারের লুটটা কি থেমে গেল? শেয়ার বাজার কিন্তু এর মধ্যেও শেয়ার বাজার থেকে আমরা দেখলাম যে ম্যানিপুলেশনের বিষয়ে ঘটনাগুলো ঘটলো। আর তার মধ্যে যে বসার বিষয়টা আসলো, আমি এটা বলে একটু আমার শেষ করতে চাই। হঠাৎ করে নতুন করে দেশপ্রেমিকের আবির্ভাব ঘটলো। আচ্ছা যে ছেলেটা বুলেটের সামনে দাঁড়ালো, সাইড সহ এরকম শত শত ছেলেরা, তাদেরকে দেশপ্রেমের কোনো সার্টিফিকেট কারোর কাছ থেকে নিয়ে আসছিল? তাদেরকে নিজেদেরকে সার্টিফিকেট দিয়েছিল? ওই যে ছেলেটা, সে জানে যে সামনে গেলে গুলি খেয়ে মারা যাবে, তারপর সে মনে করলো ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানোটা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এখন আমি সব বাদ দিয়ে আমি হয়ে গেলাম দেশপ্রেমিক আর সেনাবাহিনী দেশপ্রেমিক। কেউ যদি জিজ্ঞেস করে ব্রিটিশ শাসনকে সমর্থন করেছিল কারা, পাকিস্তান শাসনকে সমর্থন করেছিল যে কারা, পাকিস্তান আল্লাহর ঘর, পাকিস্তান ভাঙলে ইসলাম বিপন্ন হয়ে যাবে, এই কথা বলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিল কারা? আচ্ছা এরশাদের অধীনে যখন তীব্র ইলেকশন হলো, এরশাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন চলছে, সেসব এরশাদের অধীনে নির্বাচনে গেল কারা? কিংবা আওয়ামী লীগের সঙ্গে কৌশলগত ঐক্য করলো কারা?
কিংবা বিএনপির সঙ্গে মিত্রতার বন্ধনে আবদ্ধ হলো কারা? প্রতিটা ক্ষেত্রে ক্ষমতার সঙ্গে যারা থাকছেন তারা নিজেদেরকে সেলফ সার্টিফিকেট দিচ্ছেন যে তারাই হচ্ছেন সবচেয়ে বড় দেশপ্রেমিক, এবং তার সঙ্গে যুক্ত করে দিলেন সেনাবাহিনীকে। ফলে এটাও একটু ভাবতে শুরু করলো মানুষ যে তাহলে কি দাঁড়াচ্ছে, এটা নতুন কোনো রসায়ন না নতুন কোনো বিভেদ তৈরির একটি কারণ বলে। ফলে মানুষ কিন্তু তখন হয় কি, দূরত্ব তৈরি, যে আপনি স্বস্তির কথা বলছেন না, মানুষ তখন দেখলো, একটু বলে নেই, 24 সালটা ছিল 3টা ঘটনা। একটা ছিল